প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমি আছি বিন্দাস। তো আজকে অনেকেই রিকোয়েস্ট করছিল যে স্যার প্লিজ ক্লাস 9টা শুরু করুন। তো ইচ্ছা হলো তো শুরু করা যাক তাহলে ক্লাস 9টা। তো বেসিক্যালি 9-এর মধ্যে একই রকমভাবে ফিজিক্যাল সায়েন্সটাও পড়াবো আর ম্যাথটাও পড়াবো, ঠিক আছে? আস্তে আস্তে সমস্ত পার্ট আমি কভারিং করবো, ঠিক আছে? শুধু তোমরা পাশে থেকো অ্যান্ড প্রচণ্ড লাইক করো অ্যান্ড শেয়ার করো অবশ্যই প্রচুর পরিমাণে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করো প্রচুর পরিমাণে। তো আজকে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যে পার্টটা আমি পড়াবো সেটা হলো বলগতি। ওকে, তো চেষ্টা করা যাক যে কত পার্সেন্ট শিখতে পারছি আমরা, ঠিক আছে? তো বলগতি, তো চ্যাপ্টারের নাম কি দেওয়া আছে? বলগতি বলা আছে। তো বলগতি ওয়ার্ডটা বলা থাকলেও ফার্স্ট কিন্তু আমরা পড়বো গতি। ওকে, তো ফার্স্ট কোনটা পড়বো আমরা? গতি। ওকে, সেই গতি নিয়ে পড়ার আগে তো ফার্স্ট আমাদেরকে কয়েকটা টার্ম জানতে হবে। এই টার্মটা জানতে পারলে কিন্তু আমরা গতি সমীকরণ জানতে বা শিখতে পারবো আমরা। তো ফার্স্ট শিখি আমরা ফার্স্ট ওয়ার্ডটা যে স্থিতি কী জিনিস। ফার্স্ট কি বললাম? যে স্থিতি কী জিনিস ও গতি কী জিনিস, দুটোর মধ্যে ডিফারেন্টটা কোথায়, তাই না? তো স্থিতি ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে? যে স্থির থাকবে। আর গতি মানে কি? যে চলমান অবস্থায় থাকবে। যেমন ধরে নাও এই মুহূর্তে আমি কি অবস্থায় আছি? স্থির অবস্থায় আছি। বাট যদি আমি এখন হাঁটাহাঁটি করি সেই মুহূর্তে কি হবে? তোমরা কি বলবে? যে স্যার গতিশীল অবস্থায় রয়েছে। একটা এক্সাম্পল দিচ্ছি ব্যাপারটা ডিপলি বোঝার জন্য। ধরে নাও আমি এখন একটা চলন্ত বাসের মধ্যে বসে আছি, চলন্ত বাসের মধ্যে বসে আছি। সেই মুহূর্তে যে কন্ট্রাক্টর সে বললো টিকিট দে দাও, টিকিট দে দাও, টিকিট দে দাও। যদি সে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে না, কি করবে? এক জায়গায় তো অন্য জায়গায় সরে 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 যাবে। তো যখন সরে সরে যাবে আমরা কিন্তু বসে আছি, আমরা যখন ওনাকে দেখবো কি মনে হবে? হ্যাঁ, লোকটা তো হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কি বলতে পারি? লোকটা গতিশীল অবস্থায় রয়েছে। আবার ধরে নাও রাস্তার পাশে অন্য একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো সে যখন আমাকে দেখবি, দেখো স্যার যাচ্ছে গাড়ির মধ্যে করে, তো তার সাপেক্ষে বলতে পারি কি আমি গতিশীল অবস্থায় রয়েছি। কারণটা কি? কারণ তার সাপেক্ষে বলতে পারি বাসটা চলমান অবস্থায় রয়েছে। তো ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো। তো আমি বাসের মধ্যে যখন বসে আছি সেই মুহূর্তে আমার সাপেক্ষে কন্ট্রাক্টর হয়ে যাচ্ছে কি চলমান। আবার যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে আমি কি হয়ে যাচ্ছি? গতিশীল হয়ে যাচ্ছি। ব্যাপারটা ভাববার আছে। কীরকম ভাববার? যে কাউকে স্থিতি বা গতিশীল বলতে অন্য কারো সাহায্য নিতে হচ্ছে। কীরকম সাহায্য? যে আমি বসে আছি মানে আমার সাপেক্ষা উনি হচ্ছে গতিশীল, আর সেই লোক ছেলেটা দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে আমি হচ্ছি গতিশীল। অর্থাৎ স্থিতি তাকেই বলা হয় যে পারিপার্শ্বিক বস্তুর তুলনায় বা বস্তুর সাপেক্ষা যেই বস্তুটি স্থির অবস্থায় থাকে তার নামই হলো স্থিতি। আর গতি কাকে বলা হয়? যে পারিপার্শ্বিক বস্তুর তুলনায় যেই বস্তুটি গতিশীল অবস্থায় থাকে তার নাম হলো গতিশীল বা গতি বলতে পারি। যেমন এক্সাম্পল দিচ্ছি আমার একটা, এই রুমটা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি কি অবস্থায়? স্থির অবস্থায় রয়েছে। তার সাপেক্ষে কি আমি দাঁড়িয়ে আছি মানে কি স্থির অবস্থায় রয়েছি। যদি হাঁটাহাঁটি করি তো কি বলতে পারি? এই বাড়ির সাপেক্ষা আমি হচ্ছে গতিশীল অবস্থায় রয়েছে। তো আশা করি দুটো ওয়ার্ড বুঝে গেল। নেক্সট একটা ওয়ার্ড শিখবো আমরা, নির্দেশতন্ত্র। ফোন আসছে একটা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আমি ভালো আছি, ভীষণ ভালো আছি, ভালো আছি, ভালো আছি। ওকে ওকে ওকে, আমি কোথায় আছি এখন? আমি এখন বাড়িতে পড়াচ্ছি। ও আচ্ছা, তুমি কোথায় আছো? ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, পরে ফোন করছি, আমি এখন পড়াচ্ছি। ওকে, চলো বাই। সরি একটু ডিস্টার্ব করার জন্য। ব্যাপারটা ভেবে দেখো, যখন আমার বন্ধু যখন ফোন করেছিল, কি ভাবছো কোন বন্ধু? বিয়ে, বেস্ট ফ্রেন্ড, অন্য কিছু ভাববে না কিন্তু, কেমন? তো যখন আমার বেস্ট ফ্রেন্ড যখন ফোন করলো আমি কি জিজ্ঞাসা করলো যে কিরে ভাই কোথায় আছিস, যখন প্রশ্নটা করলাম আমি কি রিপ্লাই করলাম? যে আমি বাড়ির মধ্যে আছি, বাড়ির মধ্যে পড়াচ্ছি। তো আলটিমেটলি সে যখন জিজ্ঞেস কোথায় আছিস, তো আমার অবস্থানটা বোঝানোর জন্য কি করলাম? বাড়ির সাহায্য নিলাম বলতে পারি আমরা। তাই কি বলতে পারি? আমার সাপেক্ষা বাড়ি হলো নির্দেশতন্ত্র বলতে পারি আমরা, যে নির্দেশ করতে সাহায্য করছে। এই টার্মটা মনে রাখবে জাস্ট, ঠিক আছে? তো এবারে আমরা করবো কি, গতির বিভিন্ন প্রকার ভাগ আছে।
সেই ভাগগুলো মন দিয়ে পড়বো, আর সেই ভাগ থেকে এক্সাম্পল পরীক্ষাতে ভীষণ আসে। কীরকম ভাগ আছে? তো বেসিক্যালি মনে রাখবে গতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চলন গতি, কি বললাম? চলন গতি। সেকেন্ডটা বললাম কি আমরা, যে আবর্তন গতি। কি বললাম? চলন গতি। সেইখানটা কি বললাম? আবর্তন গতি। ওকে, তো চলন মানে কি? চলে 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 যাওয়া বলতে পারি আমরা। চলে চলে যখন যাব ওর দুটো কেস ঘটতে পারে। যেমন ধরে নাও এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো আমি এখন এ পয়েন্ট থেকে চলে 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 বি পয়েন্টে যাব। তো আমার ইচ্ছা হলো সোজা পথে যাব, একদম সময়টা তখন কম লাগবে, চলে গেলাম বলতে পারি আমরা। কিন্তু অন্য কারো ইচ্ছা হলে এক কাজ করি বাবা, আপনি ঘুরে 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 যান। এই ঘুরে ঘুরে যেতে পারে, কি এমন করে ঘুরে যেতে পারে, কি এমন করতে পারে সাপের মতো জিগজ্যাগ জিগজ্যাগ করে যেতে পারে, মানে এঁকে বেঁকে যেতে পারে। তো আলটিমেটলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য 3-4টে পসিবিলিটি পাচ্ছি আমরা। সোজা পথে বলতে পারি, এই বাঁকা পথে, এই বাঁকা পথে, এই বাঁকা পথে যেতে পারি আমরা। তো সেই কারণে চলন গতিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি? যখন সোজা পথে যাব তখন তার নাম হয়ে যাচ্ছে সরল চলন গতি। কি বললাম? সরল চলন গতি। আর যখন এঁকে বেঁকে যাব তার নাম হয়ে যাচ্ছে কি? বাঁকা মানে বক্র হয়ে যাবে, তো বক্র চলন গতি। কি বললাম? তখন তার নাম হয়ে যাবে বক্র চলন গতি। ওকে, এক্সাম্পল দিচ্ছি। ধরলাম একটা পার্কের মধ্যে সোজা রাস্তা রয়েছে, আমি হাঁটতে 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 যাচ্ছি, তাটা কি? সরল চলন গতি। আর যখনই বেঁকে বেঁকে যাবো তার নাম কি হয়ে যাবে? বক্র চলন গতি হয়ে যাবে। একই রকম ভাবে আবর্তন করা মানে কি? আবর্তন মানে ঘোরা। আবর্তন মানে ঘোরা। এবার যখন ঘুরবে তো ঘোরার মধ্যে আমার দুটো কন্ডিশন হতে পারে। কিরকম কন্ডিশন মধ্যে খেয়াল করে দেখো। তো আমার হাতে একটা স্পিনারের মতো একটা কিছু রয়েছে, একটা লাট্টুর মতো কিছু রয়েছে একটা। তো যদি এটাকে আমি ঘোরাই কি হবে? একটা দেখো পার্টিকুলার পয়েন্টের মধ্যে স্ট্যান্ড করে কি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, এটা বলতে পারি আমরা। আবার সুইচটা অন করলাম, ফ্যানটা ঘুরছে, এটাও কি আবর্তন করছে বলতে পারি আমরা। লাট্টু বললাম, ফ্যান বললাম। আবার দেখবি অনেকে এমন ছেলেরা হাতের মধ্যে স্পিনার নিয়ে রাস্তায় বেরোয়, তো স্পিনার, তো স্পিনার ও ঘোরে, পৃথিবীও ঘোরে বলতে পারি আমরা। একটা বৃত্তাকার পথে চারিদিকে কোনো একটা বাইক ঘুরতে পারে, কোনো গাড়ি ঘুরতে পারে। তো আবর্তন বিভিন্ন ধরনের হতে পারে। তো সেই আবর্তনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কিরকম ভাগ? একটা হয়ে যাচ্ছে ঘূর্ণন গতি, এক নম্বর কি বললাম? ঘূর্ণন গতি। অপরটা হয়ে যাচ্ছে যে বৃত্তীয় গতি। কি বললাম? অপরটা হয়ে যাচ্ছে বৃত্তীয় গতি। ডিফারেন্টটা কোথায়? আমরা কি বলি? আমরা কখনো বলি যে পাখা বৃত্তীয় পথে আবর্তন করছে? কখনো শুনেছ? বলি না। কি বলি? পাখা ঘুরছে। তো যারাই ঘুরবে তার মধ্যে কি হবে? ঘূর্ণন গতি হবে। কিভাবে ঘুরবে? যখন ফ্যানটা অন করলাম যে পাখার বডিটা ঘুরছে, কিন্তু কি উপরের অংশটা সিলিংয়ের সাথে ঠেকে আছে, মানে বলতে পারি একটা নির্দিষ্ট অক্ষের উপর বেশ করে ঘুরছে। ছবিটা মন দিয়ে খেয়াল করো। স্পিনারও সেম, একটা পার্টিকুলার পয়েন্টের উপর বেশ করে ঘুরছে বলতে পারি। অর্থাৎ যখন নির্দিষ্ট অক্ষের উপর বেশ করে ঘুরবে কোনো একটা বস্তু, তখন সেরকম গতিকে বলা হয় ঘূর্ণন গতি। আর বৃত্তীয় ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে? বৃত্তীয় ওয়ার্ডটা শুনে মনে হচ্ছে যে একটা বৃত্তাকার পথ বরাবর কেউ ঘুরবে। বৃত্তাকার পথ বরাবর যখন ঘুরবে, দেখবে অলিম্পিক 400 মিটার রান হচ্ছে অলিম্পিকেতে, তখন কি করা হয়? একটা লং রাউন্ড ট্রাক তৈরি করা হয় থাকে। তখন কি করে কোনো প্লেয়াররা? পুরো চারিদিকে ঘুরে আসে বলতে পারি আমরা। এইগুলোকে বলতে পারি আমরা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি মানে কি? যে একটা বৃত্তের চারিদিকে যখন ঘুরবে বলতে পারি আমরা। যেমন ধরে নাও পৃথিবী কি করে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। যেমন এটা বলতে পারি যে মাঝে সূর্য অবস্থান করছে, সান অবস্থান করছে, তাকে মাঝে কি করছে? আর্থটা ঘুরছে বলতে পারি আমরা। এইগুলোকে বলতে পারি বৃত্তীয় গতির এক্সাম্পল। ওকে, কি কি শিখলাম আমরা? কি কি শিখলাম? যে ঘূর্ণন গতি কি হতে পারে? ঘূর্ণন গতি হতে পারে পাখার গতি হতে পারে, পাখার গতি হতে পারে। সেকেন্ড কি শিখেছি আমরা? কোনো স্পিনারের গতি হতে পারে বা লাট্টুর গতি হতে পারে, লাট্টুর গতি হতে পারে বলতে পারি। আবার দেখবে পৃথিবীর মধ্যে মোট দুটো গতি দেখতে পাই আমরা। এই একটা গতির জন্য দিনরাত হয়, অন্য গতির জন্য একটা বছর পরিপূর্ণ হয়ে যায়। তো দিনরাত হচ্ছে মানে বলতে পারি কখন হবে দিনরাত? যখন নিজের অক্ষের চারিদিকে ঘুরবে। আর খেয়াল করে দেখো, ভূগোলের মধ্যে পড়েছো, নিজের অক্ষের চারিদিকে ঘোরা মানে কি বলতে পারি? আহ্নিক গতি বলতে পারি আমরা। তো আহ্নিক গতি মানে কি? অক্ষের চারিদিকে ঘুরছে, তাহলে কি হয়ে যাবে? অবশ্যই একটা
ঘূর্ণন গতি এক্সাম্পল হয়ে যাবে। তো থার্ড কি বলতে শিখেছি আমরা, পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর কি বললাম আহ্নিক গতি। ওকে, আর বৃত্ত গতি কি বললাম, ওই একটা সার্কুলার ট্র্যাকের মধ্যে ঘোরা বলতে পারি আমরা, ঠিক আছে। সেকেন্ড কি বলতে পারি আমরা, পৃথিবীর গতিটা, কোন গতিটা, বার্ষিক গতি, ঠিক আছে। পৃথিবীর কি গতি বললাম, বার্ষিক গতি। ওকে, এই এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখবে, এখানে কোশ্চেন আসে যে বৃত্ত গতি উদাহরণ দাও, ঘূর্ণন গতি উদাহরণ দাও, ঠিক আছে। তো এবারে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড পড়বো, সেটা হলো মিশ্র গতি। নামটা কি বললাম, মিশ্র গতি। এখন ব্যাপারটা হলো কি, মিশ্র ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে, মেশানো। তো কিরকম ভাবে মেশানো বাবা আবার, তো খেয়াল করে দেখো, আমি এখন ধরে নাও এখান থেকে এই পয়েন্টে যাব, তো পুরোপুরি রাস্তাটা সমান হতে পারে নাও হতে পারে। ধরলাম আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েছি, ওকে। তখন যখন সাইকেল নিয়ে যাবো, ধরলাম এইটুকু সোজা পথে আসলাম, তবে একটু বাঁকতে ইচ্ছা করলো, বাগলাম, আবার সোজা পথে চলে গেলাম। তো এটা বলতে পারি আমরা যে আমার গতিপথের মধ্যে বা আমার এই অবস্থান থেকে বি অবস্থানে যাওয়ার জন্য মোট দু রকম চলন গতি দেখতে পেয়েছে। ঠিকই, একটা সরল আর একটা কি বক্র বলতে পারি আমরা। অর্থাৎ এইরকম গতিকে বলা হয় মিশ্র গতি, যেখানে দু রকম গতি মিশে থাকবে। ওকে, যেমন সাইকেল চালানো বলতে পারি আমরা। ওকে, আবার ধরে নাও পৃথিবীর অনলি পৃথিবীর গতিটা, আহ্নিক বা বার্ষিক কিন্তু বলছি না আমি, অনলি পৃথিবীর গতি। আমরা কি জানি, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন কি নিজের চারিদিকে ঘোরা বন্ধ করে দেয়? নিশ্চয়ই করে না। তাহলে কি দিন রাত হওয়াতে বন্ধ হয়ে যাবে না? যদি এমন করতো তাহলে কি হতো ভেবে দেখতে পেয়েছো? ধরলাম যখন পৃথিবী বললো ও স্ট্রাইক করেছে, বলছে আমি একসাথে দুটো কাজ করতে পারবো না, কি করব, আমি হয় সূর্যের চারিদিকে ঘুরবো বা নিজের চারিদিকে ঘুরবো। তখন তাহলে কি সমস্যা হবে? যদি সূর্যের চারিদিকে ঘোরার জন্য নিজের গতি বন্ধ করে যায়, তাহলে কি হবে, একটা অংশের দিন অপর অংশে রাত্রি হয়েই রয়ে যাবে। মানে একটা বছর কি দেখবো, যে অংশ সামনের অংশে আছে সারা বছরটাই দিন, অপর অংশে সারা বছরটাই রাত। তো এখন এমন কিছু ঘুরলো, পৃথিবী বললো শুধু নিজের চারিদিকে ঘুরবো, তখন কী হবে বলো তো, আর একটা বছর কমপ্লিট হবে না, শুধু দিন রাত হয়ে যাবে। এটা বলতে পারি আমরা। তাই কি বলতে পারি, তো আলটিমেটলি পৃথিবীর মধ্যে কখনোই যে কোনো একটা গতি সম্ভব হয় না, দুটো গতি সম্ভব হয়। একটা কি নিজে অক্ষের চারিদিকে ঘুরবে মানে কি আহ্নিক গতি, আর পৃথিবীর আর সূর্যের চারিদিকে ঘুরবে মানে কি বার্ষিক গতি। অর্থাৎ শুধুমাত্র পৃথিবীর গতি হচ্ছে কি বলতে পারি আমরা, যে একটা মিশ্র গতি এক্সাম্পল। ওকে, আর কি বললাম, সাইকেল চালানো বলতে পারো তোমরা। ওকে, সাইকেল চালানো। ওকে, জাস্ট কয়েকটা এক্সাম্পল মনে রাখবে তাহলে। এবার শিখবো কি আমরা, যে কয়েকটা টার্ম বললাম না আগে আমি, আমরা খুব মন দিয়ে শিখবে কেমন। এখন আমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এই ডিস্ট্রিক্টের সেকেন্ড কি জানতে আমাকে হবে, সরণ। ঠিক আছে, সরণ। ওকে, সরণ। ওকে, এর পাশাপাশি কি জানতে হবে, যে ইংলিশ ওয়ার্ড তোমাকে জানতে হবে। ঠিক আছে, ইংলিশ ওয়ার্ড তোমাকে জানতে হবে। কিরকম ওয়ার্ড, যেমন সরণকে ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট। কি বলা হয়, ডিসপ্লেসমেন্ট বলা হচ্ছে। ওকে, তো প্রথম ওয়ার্ডে কি আছে, ডি আছে। তো ডি থাকলেও মনে রাখবে সরণকে কিন্তু ডি দিয়ে লেখা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এস দিয়ে লেখা হয়। তোমাদের সিম্বল, তোমাদের বুক অনুযায়ী বলছি এটা আমি। আবার তুমি পরবর্তীকালে যাও এইচএস নিয়ে পড়াশোনা করো, সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তখন দেখবে কোনো বইয়ের মধ্যে আবার ডি দিয়ে লেখা আছে। ঠিক আছে, বেসিক্যালি মনে রাখবে সরণকে কী করবো আমরা, সরণকে আমরা এস দিয়ে ডিনোট করবো। কী করবো, এস দিয়ে ডিনোট করবো। ওকে, মানে উল্লেখ করবো। তো এস থাকা মানে কি, এস থাকা মানে কি, ওটা সরণ দেওয়া আছে, এস মানে কি সরণ। আর অতিক্রান্ত দূরত্বকে বলা হয় কি, টোটাল ডিস্টেন্স। তোমরা বলতে পারো টোটাল ডিস্টেন্স, এই টোটাল তোমার কি পরিমাণ ডিস্টেন্স ট্রাভেলিং করেছো। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স। এবার দেখবো কি দুটোর মধ্যে ডিফারেন্টটা কোথায় জানতে আমাদেরকে হবে। ঠিক আছে, মন দিয়ে খেয়াল করো। তো ধরে নাও আমরা কি জানি, মোট চারটে দিক আছে। এটা কি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ওকে, তো ধরে নাও ফার্স্ট আমি এই পয়েন্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আমাকে একজন বলছে বাইরে থেকে, তুমি এক কাজ করো, প্রথমে এক কাজ করো 4 মিটার যাও পূর্ব দিকে, মানে ইস্টে যাও। তখন করবো কি, আমি 4 মিটার করবো কি পূর্ব দিকে আসলাম, তাহলে এ পয়েন্টে ছিলাম, করলাম কি ই পয়েন্টে আসলাম, ইস্টে আসলাম, কত মিটার আসলাম, 4 মিটার আসলাম। তারপরে কি বললো, তো
তুমি এক কাজ করো, এবারে 3 মিটার যাও নর্থে যাও। দেন করলাম কি আমি ইস্ট থেকে কোন দিকে গেলাম, 3 মিটার নর্থে গেলাম, বলতে পারি আমরা, বলতে পারি। তাহলে আলটিমেটলি আমি মোট কত পরিমাণ দূরত্ব অতিক্রম করেছি? এ থেকে ইতে গেছি একবার, ইতে কি করেছি এনে গেছি একবার। তাহলে মোট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারি? 4 + 3 মানে মোট কত বলতে পারি? 7 মিটার বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে বলতে পারি আমরা যে মোট আমি অতিক্রম করেছি বা মোট আমার অতিক্রান্ত দূরত্ব কত বলতে পারি? যে 4 + 3 মানে কত হয়ে গেল? 4 + 3 মানে 7 মিটার হয়ে গেল। এটা কি বলতে পারি? আমার হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করে দেখো, আমি এখন এন্ড পয়েন্টে পৌঁছে গেছি। তো এখন দেখলাম যে আমি এখানে আছি, আর ভাবলাম কি তাই শুরু করেছিলাম কোথা থেকে? এ পয়েন্ট থেকে, তাই না? তো এখন ভেবে দেখো, তা আমার প্রাথমিক অবস্থানটা কি ছিল? এ ছিল। আর সবার অবশেষ বা অন্তিম অবস্থানটা কত হয়ে গেছে? এন হয়ে গেছে বলতে পারি। তো এখন এ থেকে এন এর দূরত্ব কত বার করা যাবে? অর্থাৎ এটা বলতে পারি এখান থেকে আমরা যে প্রাথমিক আর অন্তিম অবস্থানের মোট যে দূরত্ব, প্রাথমিক আর অন্তিম অবস্থানের মোট যে দূরত্ব তাকেই বলা হয় সরণ। তো সেইখানে সবসময় কি বলা হয়? সরণ কিন্তু সবসময় মনে রাখবে একটা নির্দিষ্ট দিকে হবে, নির্দিষ্ট দিকে হবে। এখন ব্যাপারটা হলো কি, অতিক্রান্ত দূরত্ব কত পেয়েছি? 4 + 3 মানে 7 হয়ে গেছে, 7 হয়ে গেছে। কিন্তু আমার সরণ কত নয়? সরণ মানে কি বললাম? সরণ মানে একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন হবে। কিন্তু ওরা কেন হবে স্যার? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও আমি এখন এই পয়েন্টে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো তোমরা এখন চোখটা বন্ধ করো, প্রত্যেকে চোখটা বন্ধ করো। এবার চোখটা প্রত্যেকে খোলো। কি দেখতে পেলে? যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণের জন্য আমি কিছুটা সরে গিয়েছিলাম, আবার করলাম কি আমি এখানে চলে আসছি। এখন বললাম বলো তো তাহলে যে আমি কতটা সরে গেছি? তোমাদের কি মনে হবে? স্যার তো সরেই নেই। কেন? কারণ আমি যখন সরেছিলাম তখন তো চোখটা বন্ধ করেছিলে। তেমন এটা বলতে পারি যেখান থেকে শুরু করব, যদি ওখানে পুনরায় আমি ফিরে চলে আসি তাহলে আলটিমেটলি আমি সরে গেছি কি না জানতে পারছি না আমরা। ওকে, বাট সেকেন্ড টাইম করলাম কি আমি এখন এখানে আছি, আমি সামান্য সরে গেলাম। তোমাদের কি মনে হবে? স্যার সামান্য সরে গেছে মানে কি? যে স্যার একটা নির্দিষ্ট দিকে তার স্থানটা পরিবর্তন করেছে, বলতে পারি আমরা। তো এই নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে কি বলা হয়? সরণ বলা হয়। আবার খেয়াল করে দেখো, যখন আমি দূরে গিয়েছিলাম আর ফিরে এসেছিলাম তখন কি বলতে পারি? নিশ্চয়ই আমি জানি যে আমি দূরত্ব অতিক্রম করেছি, বলতে পারি আমরা। অর্থাৎ দূরত্ব যখন অতিক্রম করা হয় যে কোনো দিকে হতে পারে, মানে যে কোনো দিকে স্থান পরিবর্তনকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কি বলতে পারি আমরা? একটা ওয়ার্ড অ্যাড হয়ে যাবে, সেটা হলো একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকেই অলওয়েজ বলা হয় সরণ। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই সরণের মানটা বার করবো কি করে আমরা? খেয়াল করো, এটা একটা কি ত্রিভুজ বলো তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। এরকম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি বুঝলাম বলো তো? যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর সমকোণী ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হয়ে যায় কি? অতিভুজ। কি হয়ে যায়? অতিভুজ হয়ে যায়, ঠিক আছে? আর বাকি বাহুর নামটা কি হয়ে যায়? এর নাম হয়ে যায় লম্ব, আর এর নাম কি হয়ে যায়? ভূমি। ওকে, তো আমরা কোনটা বার করব? অতিভুজটা বার করব। তো অতিভুজ ইকুয়াল টু কত হয়ে যায়? এই অতিভুজের বার করার ফর্মুলাটা তোমরা শিখবে ক্লাস 10 এ উঠে পিথাগোরাস থিওরির মধ্যে। ব্যাস এখন শিখে রাখো সিম্পল। অতিভুজ দেখো সবথেকে বড় বাহু আমরা জানি, তো বড় বাহু কি করে বার করতে হয়? বড় বাহু বার করার জন্য বলতে পারি আমরা যে ছোট বাহুগুলোকে যোগ করে বার করতে পারি, আমরা যোগ করে বার করতে পারি, তাই তো? আর ছোট মান থেকে বড় মান পাবো কি করে সম্ভব? প্লাস করে দাও। তো অতিভুজ মানে বড় বাহু, তো ছোট বাহুকে প্লাস করলে সে পেয়ে যাবো। কিন্তু পিথাগোরাস বললো বাবা তোমরা এক কাজ করো, শুধু প্লাস করলে পাবে না তোমরা। তা কিভাবে পাবো আমরা? ওদেরকে বর্গ বা স্কোয়ারিং করে তোমরা প্লাস করো, তাতেও হবে না। আর কি করতে বলেছে? মাথায় একটা রুট দিতে বলেছে। ওকে, তো এখন মানটা বসে এবারে অতিভুজ ইকুয়াল টু কত পেয়েছি? √অফ লম্ব স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার পেয়েছি। তো যেখানে লম্ব কত আছে? 3 স্কোয়ার প্লাস ভূমি কত আছে? 4 স্কোয়ার। তো 3 স্কোয়ারিং করলে কত হয়? যারা যারা ভাবছো 3 স্কোয়ারিং করলে 3 দুগুণে 6, ওরা ভুল ভাবছো। কেন? 3 স্কোয়ার মানে কি? 3কে দুবার গুণ করতে বলেছে, মানে 3 3কে হবে কত? 9 প্লাস 4 স্কোয়ারিং করা মানে কি? 4কে দুবার গুণ করতে হবে। তো 4 4 যা 16
আর 9 প্লাস 16 মানে 25, আর রুট ওভার 25 গুলো কত হয়ে যায় 25 মানে 5 ইন্টু 5, আর রুটের মধ্যে জোড়া মানকে রাখতেই নেই, একটা মান বাইরে চলে আসে, তাহলে 5 পাচ্ছি আমরা। তাহলে এই মানটা কত পেয়েছি আমরা 5 পেয়েছি। 5 কি মিটার বলতে পারি। তাহলে আলটিমেটলি আমার সরণ কতটা হয়েছে 5 মিটার, বিকজ সরণ কেন বললাম, এর নির্দিষ্ট দিকে পরিবর্তনটা হয়েছে বলে। আর কি বলতে পারি আমরা, দূরত্ব কত অতিক্রম করেছে বলতে পারি আমরা 7 মিটার দূরত্ব অতিক্রম করেছে। ব্যাপারটা বোঝা গেল, এটা হলো বেসিক ডিফারেন্ট, ঠিক আছে। সেকেন্ড কি ডিফারেন্টটা মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে অতিক্রান্ত দূরত্ব মানে যে কোনো দিকে স্থানটা পরিবর্তন হচ্ছে, মানে পার্টিকুলার কোনো দিক নেই। আর যেখানে পার্টিকুলার কোনো দিক থাকবে না, শুধুমাত্র মান থাকবে, তা কি রাশি বলা হয়, মনে পড়ছে, স্কেলার রাশি বলা হচ্ছে। কি রাশি, স্কেলার রাশি। আর বাট সরণের মধ্যে কি হচ্ছে বলতো, একটি নির্দিষ্ট দিকে স্থানটা পরিবর্তন হচ্ছে, আবার কি আছে, মানও তো আছে। তো যেখানে নির্দিষ্ট দিক থাকবে আর মান থাকবে তার নাম কি ভেক্টর রাশি। তাই কি বলতে পারি, সরণ অবশ্যই একটা ভেক্টর রাশি। দুটো ডিফারেন্ট বোঝা গেল। থার্ড পয়েন্টটা মন দিয়ে বুঝবে, একক কি, দেখো উভয় ক্ষেত্রে কি বলেছি, যে দূরত্ব অতিক্রম করেছি প্রত্যেক ক্ষেত্রে দেখো মিটার দিয়ে মেপেছে। তাই কি বলতে পারি, উভয়েরই যে একক থাকবে, একক কি হয়ে যাবে, আর একক মানে ভাই দুটো, একটা কি, একটা বড় একটা ছোট, বড় মানটাকে বলা হয় কি এসআই একক, ছোট মানটা কি বলা হয় সিজিএস একক বলা হচ্ছে। তো এসআই মানটা কত হয়ে যায়, দূরত্বের মিটার। তো সরণের বা অতিক্রান্ত দূরত্বের এসআই একক কি মিটার, এম্পার হচ্ছে নট মাধুরী দীক্ষিত, এম্পার কি মিটার। আর সিজিএস কি হয়ে যাবে সিএম, সিএম মানে কি মমতা ব্যানার্জি, নো, সিএম মানে হচ্ছে সেন্টিমিটার, নট চিফ মিনিস্টার, ওকে। তো সিএম মানে কি বললাম সেন্টিমিটার, এ মানে কি বললাম মিটার, আন্ডারস্ট্যান্ড। নেক্সট পয়েন্টটা মধ্যে খেয়াল করবে, তো ধরে নাও খুব ভাববার আছে কিন্তু, যেটা হলো যে ধরে নাও, তো আলটিমেটলি আমি এখন এই পয়েন্টে দাঁড়িয়ে আছি বলতে পারি, আমরা এই পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো আমি চারিপাশটা ঘুরে আসলাম, তখন কি মনে হবে, হ্যাঁ স্যার একটা অনেকটা পথ অতিক্রম করে এসছে। কি অনেকে আবার কি ভাববে, স্যার যেখানে ছিল সেখানে ফিরে এসছে, মানে স্যারের কোনো স্মরণ হয় না। এর মানে কি, এর মানে হলো আমি যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম যদি সেখানে পুনরায় ফিরে চলে আসি, তাহলে আলটিমেটলি কোনো স্মরণ হচ্ছে না, মানে কি মানটা শূন্য হয়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ এটা বলতে পারি আমরা, বললাম এই একটা বৃত্তাকার পথ আছে, এখন এই পয়েন্টে কোনো একজন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সে হাঁটতে পুনরায় এই পয়েন্টে চলে আসলো, তার মানে কি বলতে পারি, যেখান থেকে শুরু করেছে পুনরায় সেখানেই ফিরে চলে আসছে, তার মানে কি তখন সরণের মানটা শূন্য হয়ে যাবে। কিন্তু কি বলতে পারি, অতিক্রান্ত দূরত্ব শূন্য কখনোই হবে না, কারণ সে কি একটা অবশ্য দূরত্বকে অতিক্রম করেছে বলতে পারি আমরা। তো ওটা মনে রাখবে যে সরণের মান শূন্য হয়, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না, ঠিক আছে। এনি প্রবলেম, আসলে কোনো সমস্যা নেই, এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট পয়েন্টটা আমাদের খেয়াল করবে, নেক্সট পয়েন্টটা তা কি শিখেছি আমরা, যে সরণের মান শূন্য হলেও অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হয় না, ওকে, এটা মনে রাখবে। নেক্সট একটা পয়েন্ট মনে খেয়াল করো, ধরলাম এস, কি বললাম এস মানে সরণ, আর বললাম কি অতিক্রান্ত দূরত্বকে আমি ডি দিয়ে লিখলাম, বিকজ ডি ফর ডিস্টেন্স বলতে পারি আমরা, আবার ডিসপ্লেসমেন্ট বলতে পারি, কেমন ডিসপ্লেসমেন্টকে তুমি এস দিয়ে লিখতে পারো, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো কি, মন দিয়ে খেয়াল করো, দেখো ধরলাম আমি এখন এই পয়েন্টে আছি, বি পয়েন্টে যাব, ওকে, গেলাম কি মাপলাম কি মোট 10 মিটার পথ অতিক্রম করেছে। তাহলে যখন এ পয়েন্টে যখন বি পয়েন্টে পৌঁছালাম, তো সেই মুহূর্তে ফিরে কিন্তু আসেনি, আমি জাস্ট পৌঁছে গেলাম, তো সেই মুহূর্তে কি বলতে পারি, নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন হয়েছে, তার মানে সরণের মানটা কত বলতে পারি 10 মিটার বলতে পারি। আবার কি বলতে পারি এক্ষেত্রে, যে আমি মোট 10 মিটার পরিমাণ দূরত্ব অতিক্রম করেছি, তো এই ক্ষেত্রে কি বলতে পারি, আমার সরণ হয়েছে কত 10 মিটার, আর কি বলতে পারি দূরত্ব কত অতিক্রম করেছি আমরা 10 মিটার অতিক্রম করেছি,
বলতে পারি, হ্যাঁ কি না? কিন্তু এবার ধরে নাও আমি এখন বি পয়েন্ট থেকে এ পয়েন্টে ব্যাক করে আবার চলে আসলাম। তো যদি পুনরায় ব্যাক করে চলে আসি তাহলে সেই মুহূর্তে সরণটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ফিরে চলে আসছি, কিন্তু আমি মোট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম? গেলাম 10, ফিরলাম কত? 10, মানে মোট কত হয়ে গেল? 20 মিটার হয়ে গেল। তো মন দিয়ে খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো, কি খেয়াল করবো আমরা, যে কখনো কখনো কি হচ্ছে, সরণটা আর অতিক্রান্ত দূরত্বের মানটা সমান হয়ে যাচ্ছে, আবার কখনো সমান, আবার কি হচ্ছে, অতিক্রান্ত দূরত্বের মানটা বেশি হয়ে যাচ্ছে, সরণের মানটা শূন্য হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি একটা কনক্লুশন বলতে পারি যে সরণের মানটা কখনো কখনো অতিক্রান্ত দূরত্বের সাথে সমান হয়ে যায়, বা কখনো এটাও বলতে পারি যে সরণের মানটা কখনো কখনো অতিক্রান্ত দূরত্বের থেকে ছোট হয়ে যায়, ডেতে ছোট হয়ে যায়। এবার ম্যাথমেটিক্স বলছে কি, তোমরা দুটো জিনিসকে একসাথে কম্বাইন করতে পারো, কিভাবে কম্বাইন করা হয়, যে এস ডি এর থেকে কখনো ছোট বা কি হয়ে যায় সমান, এটা মানে কি ছোট মানে লেস দ্যান, এটা মানে কি ইকুয়াল টু, তাই কি বলতে পারি, এস এর মানটা ডি এর থেকে ছোট অথবা সমান হতে পারে। এই এমসিকিউটা এটাতে খুব আসে, জাস্ট ব্যাপারটা কনসেপচুয়ালি মনে রাখবে, কেমন? ওকে। আর একটা লাস্ট কোশ্চেন আলোচনা করবো আমি, মধ্যে বুঝে ব্যাপারটা। তো এই একটা বৃত্তাকার পথ, আমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, দাঁড়িয়ে আছি, আমি না অন্য একজন, ওকে ফাইন, ঠিক আছে, আই এম নট এ গুড আর্টিস্ট, অলসো গুড পেন্টার। তো ব্যাপারটা আমাদের খেয়াল করা যাবে, দেখো। তো ধরে নাও বৃত্ত মানে কি ব্যাসার্ধ থাকবেই, হ্যাঁ কি না বলো? তো যদি বৃত্তের মধ্যে ব্যাসার্ধ আর থাকে, এখন ধরে নাও আমি এখন এই পয়েন্ট থেকে হাঁটতে আবার এই পয়েন্টে পৌঁছে গেলাম। তো এখানে ব্যালেন্স এটা বলতে পারি যে আমি যখন যদি ফিরে চলে আসছি, তো ফিরে চলে আসা মানে কি বলতে পারি, আমার কোনো স্মরণ হয়নি, অর্থাৎ স্মরণের মানটা কত? শূন্য বলতে পারি। কিন্তু এই মুহূর্তে আমি কি দূরত্ব অতিক্রম করেছি? অবশ্যই করেছি। কি পরিমাণ করেছি খেয়াল করে দেখো, এই বরাবর আমি হেঁটে এসেছি, তো এই বরাবর হেঁটে আসা মানে বলতে পারি যে বৃত্তের কি পরিধিকে অতিক্রম করেছি। কাকে অতিক্রম করেছি আমরা? যে বৃত্তের পরিধিকে অতিক্রম করেছি, বা পরিধি যত বড় হবে আমার দূরত্ব অতিক্রম করতে তত নিশ্চয়ই বেশি খাটতে হবে। তাহলে আমার আলটিমেটলি মোট অতিক্রান্ত দূরত্বের মানটা কত হয়ে যাচ্ছে? বৃত্তের পরিধির সাথে সমান হয়ে যাচ্ছে। তো ম্যাথসের মধ্যে পড়বে বা আমি পড়াবো, দেখবে বৃত্তের পরিধির একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? যে 2 পাই আর, কি বললাম, 2 পাই আর একক, এর নাম হচ্ছে পাই। কেমন? পাইটা বা কি জিনিস? পাই হচ্ছে একটা মান, ঠিক আছে, মানটা কত হয়ে যায়? 22/7 হয়ে যায়। এরপরে এটা শেখাবো আমি, ওকে। তো সেটা মনে রাখবো আমরা, যে আমার এই মুহূর্তে মোট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম? 2 পাই আর একক দূরত্ব অতিক্রম করলাম, ঠিক আছে, এটা বলতে পারি আমরা। এখানে আর একটা কনসেপ্ট আছে এক্সামেতে, অনেক স্কুলের মধ্যে মিশন টিশন দেখা গেছে কোশ্চেনটা এরকম ভাবে আসে। তো ধরে নাও আমি এখন এই পয়েন্টে আছি, করলাম কি, অর্ধেকটা অতিক্রম করলাম, পুরোটা কিন্তু না, অর্ধেক অতিক্রম করলাম। তা অর্ধেক অতিক্রম করা মানে তাহলে এই মুহূর্তে বলতে পারি, যখন অর্ধেক অতিক্রম করলাম, এখানে ছিলাম এখানে চলে আসছি, তো অর্ধেক অতিক্রম মানে বলতে পারি যে অর্ধেক পরিধিকে অতিক্রম করেছি। তো পরিধি কত হয়ে যায়? 2 পাই আর হয়ে যায়। 2 পাই আর অর্ধেক করা মানে কি পাই 2 করতে হয়, কেটে গেল, তো কত আছে? পাই আর। তো এই মুহূর্তে কি বলতে পারি আমরা, যে আমি মোট পাই আর একক পরিমাণ দূরত্বকে অতিক্রম করেছি। তাহলে আমি কি আগের অবস্থায় ফিরে চলে আসিনি? তো এই মুহূর্তে স্মরণও হয়েছে, তাহলে এই মুহূর্তে স্মরণের মানটাও কত হবে? স্মরণের মানটা কত হয়ে যাবে? পাই আর একক হয়ে যাবে, বলতে পারি আমরা। কিন্তু এখন এমন ঘটে গেল যে আমি এই পয়েন্ট থেকে আসলাম, আবার করলাম কি, এই পয়েন্ট থেকে হাঁটতে বি পয়েন্টে আসলাম, বি পয়েন্ট থেকে আমি আবার এই পয়েন্টে পৌঁছে গেলাম, তো এইদিকে আসলাম, দেন করলাম কি, এই পয়েন্টে পৌঁছে গেলাম। যেখানে কি বলতে পারি, বি এ কি বলতো, বি হচ্ছে ব্যাস, আর ব্যাস মানে কি বলতে পারি, অর্ধেকটা কত হয়ে যায় আর, এইটুকুটা কত হয়ে যাবে, এও তো ব্যাসার্ধ, এও তো আর হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে বলো তো আমার স্মরণ কত হয়েছে এই ফিগারের রেসপেক্টে? ভাবতে পারলে কিছু? কিন্তু খেয়াল করে দেখো, এই রেসপেক্টে এর থেকে হেঁটে এতেই চলে আসছে, মানে কি
আমার প্রাথমিক অন্তিম অবস্থায় একই হয়ে গেছে, সেই মুহূর্তে সরণটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে আমি কি অতিক্রান্ত দূরত্বের মানটা বার করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এ থেকে যখন বিতে আসলাম তখন দেখো মোট পাইয়ার দূরত্ব অতিক্রম করলাম। আবার কি করছি? এতে পৌঁছালাম। এতে পৌঁছালাম মানে কি? একটা আর অতিক্রম করতে হলো আর একটা আরকে অতিক্রম করতে হলো। তা মোট কত পাচ্ছি আমরা? যে পাইয়ার প্লাস কত পাচ্ছি? 2r। এটা কি বলতে পারি? যখন একটা অর্ধবৃত্তকে অতিক্রম করা হয় তখন মোট এই পরিমাণ দূরত্বকে আমরা অতিক্রম করতে পারি। ঠিক আছে? এই যে নেক্সট কি টার্মটা শিখবো আমরা, যে টার্মটা হলো যে থার্ড টার্ম, ওকে, দ্রুতি। একে বলা হয় ইংলিশে স্পিড। দ্রুতি বা কি বললাম? স্পিড। ঠিক আছে? নেক্সট কি জানতে আমাকে হবে? 4 নম্বরেতে বেগ জানতে হবে, তাই তো? বেগ, একে ইংলিশে বলা হয় ভেলোসিটি। ওকে, ভেলোসিটি। তো রিফারেন্টটা মন দিয়ে খেয়াল করো। ঠিক আছে? তো আগে একটা ওয়ার্ড বলে যে স্পিড ব্যাপারটা কি জিনিস। তো ধরে নাও স্পিডটা কি জিনিস। তো ধরে নাও আমি রাস্তায় বেরিয়েছি, দেখলাম কি আমার একটা স্টুডেন্ট যে বাইক নিয়ে সামনে দিয়ে চলে গেল। তো সেই মুহূর্তে আমার কী মনে হবে? বাহ, আমার স্টুডেন্টটা তো বেশ ভালো বাইক চালাতে পারে, যে খুব স্পিডে চলে গেল। মনে হবে কি হবে না বলো? অবশ্যই হবে। তো এই যে ওয়ার্ডটা ইউজ করলাম, স্পিডে চলে গেল, এছাড়া স্পিডটা কি হতে পারে ব্যাপারটা আরও ডিপলি বোঝার চেষ্টা করো। আমি সেকেন্ড কন্ডিশনটা বললাম কি, প্রথম কন্ডিশনে কি বললাম? যে স্টুডেন্টটা বাইক নিয়ে চলে গেল, মানে বাইক চালিয়ে চলে গেল। সেকেন্ড কন্ডিশনে ধরলাম যে না, ও এখন রাস্তায় বেরিয়েছে, ওর এখন বাইকের টাওয়ারটা পাংচার হয়ে গেছে। ঠিক আছে? আমি এখন রাস্তায় বেরিয়েছি, আমি হেঁটে যাচ্ছি, যদি পাংচার হয়ে যায় নিশ্চয়ই কী হবে? সেও হেঁটে যাবে আমার সাথে। তো সেই মুহূর্তে কি আমার একবারের জন্য মনে হবে ওর কাছে বাইকও আছে, হেঁটে যাচ্ছে, তখন কি মনে হবে যে ওর স্পিডটা অনেক বেশি? কখনোই মনে হবে না। তাহলে আলটিমেটলি প্রথম ক্ষেত্রে আমার কেন মনে হয়েছিল স্পিডটা বেশি বলে? একটু ভেবে দেখো যে এই কারণে বেশি বলে মনে হয়েছিল কারণ আমি সেই সময়ের সাপেক্ষে যে পরিমাণ হেঁটেছিলাম ওই স্টুডেন্টটা আরও বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছিল। তাহলে এই যে ওয়ার্ডটা বললাম যে সময়ের সাপেক্ষে কী পরিমাণ দূরত্বকে অতিক্রম করতে পারছে তাকেই বলা হয় স্পিড বা দ্রুতি। কি বললাম ওয়ার্ডটা আমি? দ্রুতি মানে কি বললাম? আর সবসময় যার সাপেক্ষে কোনো মান পরিবর্তন হয় তাকে অলওয়েজ নিচে রাখতে হয়। কোথায় রাখতে বললাম? নিচে। তো সময়ের সাথে কি পরিবর্তন হচ্ছে? কি পরিমাণ দূরত্বকে অতিক্রম করছি আমরা, মানে কি অতিক্রান্ত দূরত্ব বা ট্রাভেলিং ডিস্টেন্স। ঠিক আছে? যেন একটা ভাববার বিষয় আছে। দ্রুতি তো পেয়ে গেছি, তার বেগ কি জিনিস? বেগ। তো খেয়াল করে দেখো আগের কি বললাম? একটা ওয়ার্ড আছে অতিক্রান্ত দূরত্ব, অপরদিকে সরণ। এখানে সেম, অতিক্রান্ত দূরত্ব তো পরিবর্তন হয়ে গেছে, এখনো সরণটা পরিবর্তন হয়নি। তো বেগ সেটাই বলছে, বেগ বলছে যদি সময়ের সাপেক্ষা সরণ হয়, যদি সময়ের সাপেক্ষা সরণ হয় তাকেই বলবো আমরা বেগ বা ভেলোসিটি। এখান থেকে আবার কয়েকটা কনসেপ্ট বোঝার চেষ্টা করি আমরা। ঠিক আছে? ফার্স্ট কনসেপ্ট মন দিয়ে খেয়াল করো। আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। তো যদি এই মানটা শূন্য না হয় কখনো কি দ্রুতির মান শূন্য হতে পারবে? কখনোই দ্রুতির মান কি হবে? কখনো দ্রুতির মানটা শূন্য হবে না, যেহেতু দূরত্ব শূন্য হতে পারে না। কিন্তু বেগ কার উপর ডিপেন্ড করে আছে? সরণের উপরে। আর সময়ের সাপেক্ষে সরণের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। তাহলে যদি সরণের মানটা শূন্য হতে পারে, তখন বেগের মানটা তাহলে কত হয়ে যাবে? বেগের মানটাও শূন্য হয়ে যাবে। অবশ্যই বলতে পারি আমরা। ধরলাম আমি একটা বৃত্তাকার পথের মধ্যে বাইক চালাচ্ছি, তো এই পয়েন্ট থেকে বাইক চালিয়ে এখানে ফিরে চলে আসলাম। সেই মুহূর্তে কি সরণ শূন্য আর বেগ তাহলে কত হয়ে যাবে? অবশ্যই শূন্য হয়ে যাবে। কেমন? এই কনসেপ্টটা মনে রাখবে। সেকেন্ড কনসেপ্টটা মনে দিয়ে বুঝবে। অতিক্রান্ত দূরত্ব মানে কি? যে কোনো দিকে স্থান পরিবর্তন। তা দ্রুতি মানে কি বলতে পারি? যে কোনো দিকে কি স্পিডে পরিবর্তন হতে পারে, আর যে কোনো দিকে যখন পরিবর্তনটা হবে তখন কি বলতে পারি? এখন নির্দিষ্ট দিক নেই, তো ইয়া অবশ্যই একটি স্কেলার আসে। দ্রুতি কি বললাম? দ্রুতি হলো
দ্রুতি কি বললাম, স্কেলার, স্কেলার, ঠিক আছে। বেগ তাহলে কি বলতে পারি, বেগ মানে কি সরণ আছে, আর সরণ হওয়া মানে কি নির্দিষ্ট দিকে পরিবর্তনটা হবে, আর নির্দিষ্ট দিকে হওয়া মানে কি অবশ্যই একটা দিক থাকবে, আর যার দিক ও মান দুটোই আছে তার নাম কি হয়ে যায়, ভেক্টর রাশি হয়ে যায়। তো অবশ্যই বেগ একটা কি রাশি, ভেক্টর রাশি। ওকে, ভেক্টর, ভিক্টর কিন্তু না। আমরা যখন পড়াশোনা করতাম তোমার একটা হিরো ছিল, তার নাম হচ্ছে ভিক্টর। আই ডোন্ট সে অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। তো ভেক্টর কি তোমার শিখবে, এটা ম্যাথসের দারুণ পার্ট একটা, ক্লাস 11-এ রয়েছে, 12-এ রয়েছে, সরি ক্লাস 12-এ আছে। ওকে, এটা মনে রাখবে। ওকে, থার্ড কি জানতে আমাকে হবে, একক জানতে হবে। কি জানতে হবে, একক। ওকে, দেখো একক মানে কি দুটো হতে পারে, এসআই একক আর কি একক, সিজিএস একক। এখানে যেমন অতিক্রান্ত দূরত্ব কি মিটার হয়, সরণ কি হয় মিটার হয়, এখানে সেম, তাই দ্রুতি আর বেগের একক তোমার সেমই থাকবে। কিরকম একক, এসআই কত হয়ে যাবে, দূরত্ব। তো দূরত্ব কি দিয়ে মাপি আমরা, মিটার দিয়ে মাপি। আর সময় মনে রাখবে ফিজিক্সের মধ্যে একটা একক ইউজ করা থাকে, ঘন্টাও নয়, মিনিটও নয়, অনলি ফর সেকেন্ড। তো মিটার নিচে কত বসে আছে, সেকেন্ড। তো মিটার বাই সেকেন্ড আকারে লেখা হয় না, কেন জানো, তো কিবোর্ডের মধ্যে খেয়াল করবে, কিবোর্ডের মধ্যে খেয়াল করবে বাই সিম্বলটা নেই, একটা পার সিম্বল আছে। তাই করবো কি আমরা, মিটার বাই সেকেন্ড না লিখে মিটার পার সেকেন্ড দিয়ে মিনিট করবো, এটা মনে হচ্ছে পার সেকেন্ড। বা কি বলতে পারি আমরা, তোমরা অলরেডি অঙ্কে সূচক পড়েছো, এটা বলতে পারি আমরা, যখন নিচে থেকে কোনো উপরে ওঠে পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তা কত পাচ্ছি এখান থেকে, মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। আর সেই -1কে কি করে উচ্চারণ করবে, একে বলে ইনভার্স বলবে। কি বলবে, ইনভার্স, কারণ এটা ইনভার্স ফাংশন। ওকে, তো মিটার ইন্টু সেকেন্ড -1 না বলে কি বলবে, সেকেন্ড ইনভার্স। ওকে, একই রকম ভাবে করবো কি আমরা, সিজিএস এককটা বার করবো। কত হয়ে যাবে, মিটার নিচে মিটার হবে না, পারলে কি হয়ে যাবে, সেন্টিমিটার বাই কত আছে, সেকেন্ড। মানটা কত আছে এখান থেকে, সেন্টিমিটার পার সেকেন্ড। বা এটা বলতে পারি আমরা সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1 বা সেকেন্ড ইনভার্স হয়ে গেল। আর দেন কি জানতে আমাকে হবে, যে বেগের মাত্রা কত হয়েছে, মাত্রা খুব ইম্পর্টেন্ট। কেমন, তো মাত্রা, মাত্রা মানে কি আমাকে স্পেসিফিক সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কিরকম সিম্বল হচ্ছে, যে মিটার, মিটার দিয়ে কি মাপি আমরা, কোনো লেন্থকে মাপি, তো লেন্থ। তো যেহেতু মিটার দিয়ে লেন্থকে আমরা মাপি, তাই করবো কি আমরা এই জায়গাতে এল পুট করবো। আর সাধারণত যে কোনো মাত্রা এমএলটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে এমটা মানে কি ভর, মানে মাস, এল মান হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য বা দূরত্ব বলতে পারো, আর টি মান হচ্ছে টাইম বা সময় বলতে পারি। তো মিটার দিয়ে কি মাপি আমরা, লেন্থ মাপি, এলটা বসালাম। আর সেকেন্ড দিয়ে কি মাপি আমরা, টাইম মাপি, তো বাই কত, টি বলতে পারি। তো কত হলো এখান থেকে, এলটি মাথায় -1 হয়ে গেল। আর এটা মনে রাখবে, কখনো মাত্রাকে পার দিয়ে লেখা হয় না, পাশাপাশি রাখা হয়, এলটি মাথায় -1। ক্লিয়ার। নেক্সট একটা ওয়ার্ড শিখবো আমরা, যে সমদ্রুতি কি জিনিস, সমদ্রুতি কি জিনিস, আর সমবেগ কি জিনিস। কি বললাম, সমদ্রুতি আর সমবেগ। ওয়ার্ডটা শুনে কি মনে হচ্ছে, সমবেগ মানে, সম মানে কি সমান বেগ। তো ধরে নাও আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, ধরে নাও আমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। ওকে, যখন এখানে পৌঁছালাম একই রকম বেগ নিয়ে আসলাম, খুব একটা পরিবর্তন হলো না। তো যখন বেগের মান খুব একটা পরিবর্তন হলো না, তাকে বলা হয় কি বলতো, সমবেগ। যেমন ধরে নাও যখন বেরিয়েছিলাম 10 মিটার পার সেকেন্ড ছিল, একটু পরে হলো কি 11 মিটার পার সেকেন্ড হয়ে গেল, একটু পরে হলো কি সামনে বেটা কমে গেল, কত 9 মিটার পার সেকেন্ড হয়ে গেল, আবার হলো কি 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। যখন এরকম বেগে খুব একটা সামান্য পরিবর্তন হবে, তখন সেগুলোকে বলা হয় কি, সমবেগ। একদম সেম। সমদ্রুতি মানে কি, যখন দুটি খুব একটা পরিবর্তন হবে না, যখন সমান মান নিয়ে আমরা মুভ করবো, তখন তার নাম কি হয়ে যাচ্ছে, সমদ্রুতি হয়ে যাচ্ছে। ওটা বুঝে গেল। তো এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, ব্যাখ্যামূলক প্রশ্ন। সেটা হলো যে মন দেওয়াটা ভাববে কিন্তু, ওকে, যেটা বলছি লাইনটা, যে সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হবে না, কিন্তু সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবে। পুরো মাথার উপর দিয়ে গেল একদম, কি স্যার বললো, সমদ্রুতি সমবেগ, জাস্ট কনফিউজড। ব্যাপারটা মন দিয়ে খেয়াল করো, অ্যানালিসিস করো, এখানে দেখো মন দিয়ে। তো এখানে বলতে পারি আমরা যে বেগের মান 0 হতে পারে, বেগের মান কি হতে পারে, 0 হতে পারে, কিন্তু দ্রুতি কখন 0 হতে পারে, অবশ্যই পারে না।
তাই তো। তো এখন ধরে নাও আমি এ পয়েন্টে আছি আর এখন বি পয়েন্টে গেলাম। তো এই মুহূর্তে বলতে পারি সরণ হয়েছে। আর যদি এ থেকে বিতে যাওয়ার জন্য সরণ হয় তখন কি নিচে বেগটাও থাকবে, তখন কি বলতে পারি যখন এ থেকে বিতে গেলাম তখন কি আছে আমার সমবেগ আছে, যেহেতু বেগটা খুব একটা বাড়ায়নি আমি একই রকম বেগ নিয়ে গেছি। নেক্সট হলো কি আমি এখন বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আবার ফিরে চলে আসলাম। তো সেই মুহূর্তে বলতে পারি আমার কি দূরত্ব কত সনের মানটা কত শূন্য হয়ে গেছে, বাট কি দূরত্ব অতিক্রম করেছি আমরা। এবং এটা বলতে পারি যখন আমি এ পয়েন্ট থেকে যখন আমি বি পয়েন্টে আসলাম তখন কি কি আছে, সরণও আছে, অতিক্রান্ত দূরত্বও আছে। এর মানে কি বলতে পারি সমবেগও আছে, সমদ্রুতিও আছে বলতে পারি আমরা। বাট যখন পুনরায় বি থেকে যখন এতে চলে আসলাম কি বলতে পারি তখন সমবেগ আর নেই, কারণ সরণটা শূন্য হয়ে গেছে। বাট সেই মুহূর্তে কি বলতে পারি সমদ্রুতি আছে, কারণ কি অতিক্রান্ত দূরত্ব শূন্য হয়নি। সেই কারণে কি বললাম যখন দেখো যখন এ থেকে যখন বিতে পৌঁছালাম, যখন বিতে পৌঁছালাম কি ছিল এর মধ্যে সমবেগও ছিল, ও কি ছিল সমদ্রুতিও ছিল। বাট যখন বি থেকে যখন এতে পৌঁছালাম তখন কি পাচ্ছি এখানে আমরা সমবেগ কত হয়ে গেল, সমবেগ শূন্য হয়ে গেল। বাট কি সমদ্রুতি কি নিশ্চয় এখানে আছে বলতে পারি আমরা, আছে বলতে পারি। এর মানে এটা বলতে পারি যেখানে সমবেগ থাকবে সেখানে সমদ্রুতি থাকবে, বাট যেখানে সমদ্রুতি থাকবে সেখানে সমবেগ নাও থাকতে পারে, কখনো থাকতে পারে কখনো আবার নাও থাকতে পারে। তাই ওটা কি বলতে পারি যে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, কিন্তু সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। ওকে, নেক্সট টার্ম 5 নম্বর টার্ম ত্বরণ। একে ইংলিশে বলে অ্যাসিলারেশন। ওকে, দিকে যেতে হবে 6 নম্বর দিকে যেতে হবে মদন কিন্তু না, ঠিক আছে, মদন মিত্র কিন্তু না, মন্দন। তো রিটার্ডেশন ব্যাপারটা বলতে শেখা ত্বরণটা কি জিনিস। তো ত্বরণটা পড়ার আগে একটা এক্সাম্পল কল্পনা করা যায়, কেমন? তো ধরে নাও কোনো একটা ছেলে রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই মুহূর্তে দূর থেকে খেয়াল করলো কি একটা খ্যাপা কুকুর, পাগল কুকুর দাঁড়িয়ে আছে। ওকে, আর যা ওকে দেখতে পেয়েছে চিৎকার করতে লেগে পড়েছে। তো এখন কি হবে তো যখন চিৎকার করতে লেগে পড়েছে সেই মুহূর্তে ছেলেটা দৌড়াতে শুরু করেছে। তখন কুকুরটাকে দাঁড়িয়ে থাকবে নাকি, কুকুরটা দৌড়াবে। তো কুকুরটা এখন ছেলেটার পেছনে দৌড়ানো শুরু করেছে। তো এখন এটা বলতে পারি সেই মুহূর্তে যত সময়টা যাবে ছেলেটা কি করবে, তার বেগটা নিশ্চয়ই বাড়াবে। যত সময়টা যে বেগটা বাড়াবে এইগুলোকে বলা হয় ত্বরণ। তো এখানে আলটিমেটলি কি হচ্ছে যে যত সময়টা যাবে তার সাপেক্ষে এই বেগের মান বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে ত্বরণ। ওকে, ত্বরণ মানে কি বললাম, ত্বরণ মানে বললাম যে সময়ের সাপেক্ষে কি বৃদ্ধি পাচ্ছে, কি বললাম বেগের মান বৃদ্ধি পাচ্ছে। কি পাচ্ছে, বেগের মান বৃদ্ধি পাচ্ছে, তার নাম কি বলতে পারি আমরা ত্বরণ বলতে পারি। ওকে, তো সময়ের সাপেক্ষে মানে বেগের মান বৃদ্ধি পাওয়াকে কি বলা হয় ত্বরণ বলা হচ্ছে। এবার করবো কি আমরা এই ত্বরণের একক বার করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। তো এসআই একক উপরে কি আছে বেগ আছে। তো বেগ মানে কিছু কি পেয়েছিলাম একটু আগে আমরা যে মিটার বাই সেকেন্ড পেয়েছিলাম, সময় কত আবার সেকেন্ড হয়ে যায়, তো মিটার বাই কত পাচ্ছি সেকেন্ডটা নিচে নেমে গেল নিচে থাকার জন্য, তো সেকেন্ড গুণ সেকেন্ড মানে কত মিটার বাই সেকেন্ড গুণ করে কত সেকেন্ড স্কোয়ার পাচ্ছি আমরা। একে কিভাবে লিখবো আমরা যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাকি লিখবো যে মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2, কারণ নিচে থেকে যখন কোনো বেস উপরে ওঠে পাওয়ারটা কি হয়ে যায় মাইনাস হয়ে গেল। একই রকম করবো কি আমরা এই সিজিএস এককটা বার করবো, বলে কত হয়ে যাচ্ছে বেগ কত হয়ে যায় সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যায়, বাই কত সময় কত সেকেন্ড আছে, এই লিখতে পারি কত আমরা যে সেন্টিমিটার বাই কত সেকেন্ডটা নিচে নেমে গেল ইন্টু কত সেকেন্ড, তার মোট কত পাচ্ছি আমরা সেন্টিমিটার পার কত সেকেন্ড স্কোয়ার। একে লিখতে পারি আমরা কি রকম ভাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা কি সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 বলতে পারি। এই কি পেয়েছি আমরা একক পেয়ে গেছি। এবার করবো কি আমরা এর মাত্রা নির্ণয় করব, কত হয়ে যাবে খেয়াল করা ভালো করে।
একক থেকেই তোমরা কিন্তু মাত্রা বার করতে পারবে। তো মিটার দিয়ে কি মাপি আমরা? লেন্থ মাপি, দৈর্ঘ্য মাপি, কি হয়ে যাবে এটা? এল হয়ে গেল। ইনটু সেকেন্ড দিয়ে কি মাপি? টাইমকে মাপি, তো কত? টি বসে গেল, মাথায় কত আছে? -2, তাহলে এল টি মাথায় -2, এটা কার মাত্রা? ত্বরণের মাত্রা। ঠিক আছে, এনি প্রবলেম? তো যেহেতু বেগ ছিল ভেক্টর রাশি, তাই কি বলতে পারি আমরা? ত্বরণ অবশ্যই একটি ভেক্টর রাশি। ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনটা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। আর মনে রাখবো কি আমরা? এই ত্বরণের কি দিয়ে লেখা হয়? ত্বরণের একটা সিম্বল এ দিয়ে লেখা হয়। কি দিয়ে? এ দিয়ে। এই ত্বরণ থেকে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এই ত্বরণের এককের মধ্যে খেয়াল করো যে সেকেন্ডটা কতবার আছে? দুবার আছে। খেয়াল করো, সেকেন্ড স্কয়ার মানে কি? দুবার আছে। খেয়াল করো, দুবার আছে। কেন শুধু সেকেন্ড বলবো না, কেন বলো তো? নিচে মানটা আছে, তো নিচে থাকার জন্য প্রতি সেকেন্ড বলবো। প্রতি মানে কি? পার রেসপেক্টে মানটা পরিবর্তন হওয়ার জন্য। তাই কি বলতে পারি যে ত্বরণের এককের মধ্যে যে প্রতি সেকেন্ড কথাটি দুবার থাকে। কেন দুবার কেন থাকে? আর ত্বরণ মানে কি? বেগের বৃদ্ধি পায় সময়। তো একবার বেগের একক বোঝানোর জন্য সেকেন্ডটা অবস্থান করছে, আর কি সময়ের জন্য সেকেন্ডটা অবস্থান করছে। তো বেগের জন্য একবার, সময়ের জন্য একবার, তো দুটোর জন্য দুবার। তার মোট কি বলতে পারি? দুবার পেয়েছি, তাই কি লিখবো? ত্বরণ এককে, সেই কারণে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয়। প্রথম করবে কি? এই পুরো ডেরিভেশনটা করবে, পুরো ডেরিভেশনটা। ঠিক আছে, এতটা পর্যন্ত করে কি লিখবে? যে ত্বরণের এককের মধ্যে বেগের একক এবং সময়ের একক বোঝানোর জন্য সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এই কনসেপ্টটা মনে রাখবে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসে। কোশ্চেনটা খুব মন দিয়ে শুনবে, বা তোমরা মনের মধ্যে ভাবো তো, গিভ সাম কোশ্চেন। ওকে, ভাবে যে কোশ্চেনটা, তো কোন ক্ষেত্রে বেগ নেই, বেগের মান শূন্য, কিন্তু ত্বরণ আছে? তোমরা মনে মনে ভাবে স্যার কি পাগল হয়ে গেছে নাকি? স্যার এইমাত্র বললো ত্বরণ মানে কি? সময়ের সাপেক্ষে বেগের মানটা বৃদ্ধি পাবে। এবার যদি বেগের মানটা বৃদ্ধি না পায়, তখন তাহলে কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে বলে মনে হচ্ছে। কিন্তু একমাত্র এমন অবস্থা রয়েছে যেখানে কি হয়ে যায়? বেগের মানটা শূন্য হয়ে যায়, বাট ত্বরণ কাজ করে। কোথায় জানো? খেয়াল করে দেখবে, এই চকটাকে উপরের দিকে ছুঁড়লাম, তখন কি হবে? যত জোরে ছুঁড়বো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পৌঁছাবে, কি হবে? আবার নিচের দিকে নেমে আসবে। তো এটা বলতে পারি নিচের দিকে নেমে আসছে মানে কি? যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল, পৌঁছানোর পর কি হলো? থামলো, প্রথমে থামলো, তারপর কি হলো? আবার নামতে শুরু করলো। তো যখন উপরে গিয়ে পৌঁছালো, তখন বলতে পারি আমরা যে বেগের মানটা শূন্য হয়ে গেছে। মানে পৌঁছানোর পর বেগটা কত পাচ্ছি আমরা? শূন্য পাচ্ছি আমরা। আর যখন পুনরায় নিচে যখন নেমে আসছে, তখন কি বলতে পারি? একটা অভিকর্ষজ ত্বরণ কাজ করে, বলতে পারি আমরা। অর্থাৎ যখন কোনো বস্তুকে ওপরে ছোঁড়া হয়, তখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পর বেগের মানটা শূন্য হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে একটি অভিকর্ষজ ত্বরণ কাজ করে থাকে। এই এক্সাম্পলটা মনে রাখবে, কেমন? এবার কি জানবো আমরা? মন্দন। ঠিক আছে, এই মন্দনটা ঠিক ত্বরণের বিপরীত। মানে কি বলতো? মন্দনে কি হবে? বেগের মানটা ক্রমশ কমে যাবে। যেমন খেয়াল করে দেখো, যখন চকটা আমি ছুঁড়ছিলাম, যত উপরের দিকে যাচ্ছিল কি হচ্ছিল? থামছিল, মানে কি? বেগের মানটা ক্রমশ কমে যাচ্ছিল। আবার খেয়াল করো, ধরো রাস্তার মধ্যে স্পিড ব্রেকার আছে, থাকে না উঁচু উঁচু বাম্পারের মতো স্পিড ব্রেকার আছে, আমি এখন বাইক নিয়ে যাচ্ছিলাম, তো সেই মুহূর্তে দূরে দেখতে পেলাম কি? স্পিড ব্রেকার আছে। তো সেই মুহূর্তে থেকে আমি বাইকের স্পিডটা বাড়াবো নাকি? বাড়লে কি আমি ছিটকে পড়ে যাবো। তো কী করতে আমাকে হবে? ওই পর্যন্ত আমার গতিবেগটা কমাতে হবে, বা বেগটা কমাতে হবে। এই যে বেগের মানটা কমছে সময়ের সাপেক্ষা, তাকে বলা হয় কি? মন্দন। ওকে, তাহলে মন্দনে কি হলে কি বলতে পারি আমরা? যে সময়ের সাপেক্ষে কার পরিবর্তন হচ্ছে? বেগের। কিরকম পরিবর্তন হচ্ছে? যে বেগের মানটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। ওকে, তাই কি করবো আমরা? যেহেতু এখানে ত্বরণের বিপরীত ঘটনা ঘটছে, খেয়াল করে দেখো, এখানে বেগের বৃদ্ধি হয়েছিল, এখানে হ্রাস পাচ্ছে। তো যেহেতু এখানে বিপরীত ঘটনা ঘটছে, এই ঘটনা অবশ্যই মনে রাখবে, মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ। ত্বরণ কি হয়? বাড়ে, মানে পজিটিভ। এখানে কি হচ্ছে? মানটা কমছে, মানে কি? নেগেটিভ বা ঋণাত্মক ত্বরণ বলতে পারি। তো সবসময় মনে রাখবে যে মন্দনকে আমরা
আর দিয়ে লিখবো না, কি দিয়ে লিখবো, কি দিয়ে লিখবো, ঋণাত্মক মানে কি নেগেটিভ, তখন মানে কি এ বলতে পারি, মাইনাস অফ ই দিয়ে আমরা লিখবো। কেমন? এবার কি জানবো আমরা, এবার জানবো এর মন্দন একক কি। তো যেহেতু মন্দন আর ত্বরণ ইকুইভ্যালেন্ট, তাই কি বলতে পারি, ত্বরণের একক যা যা, মন্দন একক একদম সেম, কিন্তু এখানে কি হবে, বেগের মানটা কমে যাবে, এখানে কি হবে, বেগের মানটা বেড়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো প্র্যাকটিক্যালি কেমন ঘটনাটা ঘটে। তো ধরে নাও কোনো একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর বা 5 মিনিট পর তার বেগের মানটা হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড। তাহলে এই রেসপেক্টে বলতে পারি আমরা যে বেগের মানটা কি বেড়েছে না কমেছে? 10 থেকে 40 এর মানটা বেড়ে গেছে। এই বেগের মান বৃদ্ধি পাওয়া মানে কি বলতে পারি, ত্বরণ। মানে কি এখানে অবশ্যই ত্বরণ সৃষ্টি হয়েছে। কি ত্বরণ সৃষ্টি হয়েছে। উল্টো কেসটা বললাম, ঠিক আছে? ধরলাম আমি 60 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসছিলাম, যখনই সামনে একটা বাম্পার দেখতে পেলাম, করলাম কি বেগের মানটা কমিয়ে করলাম কি 20 মিটার পার সেকেন্ড করলাম। সেই মুহূর্তে বেগটা বেড়েছে না কমেছে? কমে গেছে। তাই কি বলতে পারি, এখানে অবশ্যই একটি মন্দন সৃষ্টি হয়েছে। এই বেসিক কনসেপ্টটা মনে রাখবে। ওকে, লাস্ট কি শিখবো আমরা, গতির সমীকরণ শিখবো। কার সমীকরণ? গতির সমীকরণ। ঠিক আছে, গতির সমীকরণ। সমীকরণ মানে বুঝতে পারছি ইকুয়েশন। ওকে, তো আগে একটু রিক্যাপ করে নিই যে কোনটা কি সিম্বল দিয়ে লিখবো আমরা। ওকে, তো ফার্স্ট রিক্যাপ কি করবো আমরা, সরণ, তাই তো? তো সরণ কি দিয়ে লিখতে বলেছি আমি, এস দিয়ে লিখতে বলেছি, তাই তো? সেকেন্ড কি, সময়। সময় কি দিয়ে লিখবো আমরা, টাইম, টি দিয়ে লিখবো। থার্ড কি লিখবো আমরা, বেগ, তাই তো? তো বেগের আবার দুখানা সিম্বল। তোমার মধ্যে ভাবছো স্যার কি বললো, বেগ তো ভি দিয়ে লিখবো আমরা, ভি ফর ভেলোসিটি। অবশ্যই ভি দিয়ে লিখবে, কিন্তু খেয়াল করে দেখো ব্যাপারটা মন দিয়ে, বাড়ি থেকে শুরু করার মুহূর্তে একরকম বেগ থাকে, আর যখন কোথাও পৌঁছে যাই তখন অন্যরকম বেগের মানটা পরিবর্তন হয়ে যায়। তা আলটিমেটলি মোট দুরকম বেগ দেখতে পাই আমরা, শুরু করার মুহূর্তে একটা বেগ আর শেষ অবস্থায় একটা বেগ। সেই কারণে মনে রাখবে বেগকে ভি দিয়ে আর ইউ দিয়ে লেখা হয়। কি দিয়ে? ভি দিয়ে আর ইউ দিয়ে লেখা হচ্ছে। কিন্তু কোনটা কি বেগ, কোনটা শুরু করা বেগ আর কোনটা শেষ করা বেগ? দেখো আমরা এবিসিডি তো পড়েছি, এ বি সি ডি ই এফ জি এইচ, দেন কি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো আগে কোনটা আসছে? ইউ আসছে। ইউটা কি আগে পাচ্ছি, বিটা কি পরে পাচ্ছি আমরা। তো যেহেতু ইউটা অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাই করবো কি আমরা, ইউটাকে লিখবো আমরা প্রাথমিক বেগ দিয়ে। কি বেগ দিয়ে? প্রাথমিক বেগ। ওকে, প্রাথমিক বেগ। আর করবো কি, ভি কি ইউ এর পরে আসছে, পরে মানে কি পরে গিয়ে পাচ্ছি আমরা, তাই করবো কি আমরা ভিটাকে অন্তিম বেগ দিয়ে ডিভাইড করবো। ওকে, এটা মনে রাখবে। আর 4 নম্বর কি মনে রাখতে বলেছি আমি, ত্বরণ। ত্বরণ কি দিয়ে লিখতে বলেছি আমি, এ দিয়ে লিখতে বলেছি। আর দেন কি মন্দন, মন্দন কি দিয়ে লিখতে বলেছি আমি, মাইনাসে। ওকে, এই যে কয়েকটা সিম্বল মনে রাখবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা ফার্স্ট গতি সমীকরণটা প্রমাণ করবো। কেমন? দেখো প্রমাণটা হলো যে এস ইকুয়াল টু ভিটি। কি বললাম? এস সমান ভিটি। ওকে, প্রমাণটা আমাদের খেয়াল করো। তো আমরা কি জানি, বেগ ইকুয়াল টু কি হয়ে যায়, এই সরণ বাই কত হয়ে যায়, সময়। হয় কি হয় না বলো? বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তো বেগ কি দিয়ে লিখতে বলেছি আমি, যখন অনলি বেগ থাকবে তখন ভি দিয়ে লিখবে। কেমন? ভি ইকুয়াল টু সরণ কি দিয়ে লিখতে হয়, এস দিয়ে পুট করলাম, আর সময় কত, টি, কোনাকুনি গুণ করো। এর নিচে কিছু নিয়ে মানে কত আছে, 1 আছে, এস একে কত এস, আর ভি ইনটু টি করে কত পাচ্ছি, ভিটি পাচ্ছি। এস ইকুয়াল টু ভিটি। এর সমান কত বললাম, ভিটি। ঠিক আছে, কোনো সমস্যা? এ কারো মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে, এস ইকুয়াল টু ভিটি এর গ্রাফটা কিরকম দেখতে হয়, গ্রাফটা। ঠিক আছে, এর মধ্যে খেয়াল করতো গ্রাফ। গ্রাফ মানে কি বলতে পারি, এক্স অ্যাক্সিস থাকবে আর কি থাকবে, ওয়াই অ্যাক্সিস থাকবে, ওয়াই অ্যাক্সিস, তাই তো? এই গ্রাফটা কিরকম দেখতে মধ্যে খেয়াল করবে যে এস ইকুয়াল টু ভিটি, আমি করলাম কি এস ইকুয়াল টু ভিটি, তো একটা
তোমার চেষ্টা করো যেটা সমীকরণ মনে রাখার জন্য, পরে কিছু শিখবে আস্তে আস্তে, যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করবে শিখে রাখো যা সেটা, যে একটা সরলরেখা সমীকরণ হয়। কি বললাম? সরলরেখা সমীকরণ হয়। কিরকম সমীকরণ? যে y ইকুয়াল টু mx প্লাস c হয়ে যায়। কি বললাম? y ইকুয়াল টু mx প্লাস c হয়ে যায়। এইরকম সরলরেখা আমাদের দেখতে হয়, জানো? এরকম সরলরেখা দেখতে হয়, এইরকম আকারে হতে পারে, এরকম আকারে হতে পারে, ঠিক আছে? এরকম ফর্মেতে দেখতে হয়। কিন্তু যদি কোনো ইকুয়েশনের মধ্যে c পার্টটা বাই চান্স শূন্য হয়ে যায়, তখন y ইকুয়াল টু কত পড়ে আছে? mx পড়ে আছে। কি পড়ে আছে? mx। আর যদি y ইকুয়াল টু mx হয়ে যায়, তখন কেমন ফিগারটা দেখতে হয় জানো? c পার্ট শূন্য হয়ে যায় মানে ওটা মূল বিন্দু দিয়ে পাস করে যায়। ঠিক আছে? তো মনে দিয়ে খেয়াল করো, আমি বললাম কি s ইকুয়াল টু vt। এখানে বলতে পারি বেগ মানে যে সময়ের সাপেক্ষে কি হবে? সরণ হবে। যে বললাম কি x এ বললাম কি সময়টা বসালাম, y কোনটা করলাম? সরণটা। সবসময় যার সাপেক্ষে মানটা পরিবর্তন হয় না, ওকে x এ রাখতে হয়, আর যেটা পরিবর্তন হবে ওকে y রাখতে হয়। আর যদি আমরা প্র্যাকটিক্যালি কম্পেয়ারিং করি, খেয়াল করো, y জায়গাতে কত আছে? s। বললাম কি y এর জায়গাতে s টা বসালাম। x এর জায়গাতে কত আছে? টাইম t। তো কত করলাম? y x এর জায়গাতে টাইমটা পুট করে দিলাম। ঠিক আছে? তো এখানে কোনো c পার্ট নেই, তাই কি হবে? এরকম গ্রাফ অবশ্যই এরকম ভাবে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, v সমান u প্লাস at। তো এখানে কোনটা কি বুঝতে পারছো? ফার্স্ট লিখতে আমাকে হবে, যেটা আমরা জানি, v মানে কি? অন্তিম বেগ, u মানে কি? প্রাথমিক বেগ, a মানে কি? ত্বরণ, t মানে কি? সময়। ফার্স্ট কি লিখবো আমরা? ধরি কোনো একটি বস্তু u প্রাথমিক বেগ নিয়ে চলার পর t সময় পর তার বেগের মানটা পরিবর্তন হয়েছে v। মানে u বেগ নিয়ে যাচ্ছিল, কি বললাম? কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু u বেগ নিয়ে যাচ্ছিল, তার t সময় পর তার বেগের মানটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেল? v হয়ে গেল। বলতে পারি আমরা, তাহলে এখন বলতে পারি আমরা যে বেগের মানটা কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগের মানটা কতটা বৃদ্ধি পেয়েছে কি করে বার করবো? একটা এক্সাম্পল নিয়ে একটা ধরলাম 20 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছিলাম, 10 মিনিট পর বেগটা কত হয়ে গেল? 40 বা 40 না 50 করলাম, 50 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো এই বেগ নিয়ে যাত্রা শুরু করেছিলাম, এর মানে কি? এটা হচ্ছে প্রাথমিক বেগ u, এটা কি অন্তিম বেগ মানে v বলতে পারি। পরে কি পেয়েছি? কতটা বেগটা বৃদ্ধি পেয়েছে। কি করব? 50 থেকে 20 মানটা বিয়োগ করব, কোলা কত পাচ্ছি? 30 পাচ্ছি। আর 50 মানে কি বলতে পারি? অন্তিম বেগ v, আর 20 মানে কি? প্রাথমিক বেগ u বলতে পারি। তো বেগের মানটা কতটা বৃদ্ধি পেয়েছে? v মাইনাস u। অন্তিম বেগ মাইনাস কত? প্রাথমিক বেগ বলতে পারি। কতটা বৃদ্ধি পেয়েছে? v মাইনাস u পরিমাণ বেগের মানটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা আবার কি জানি? আমরা আবার জানি যে ত্বরণ ইকুয়াল টু কি হয়ে যায়? ত্বরণ ইকুয়াল টু হয়ে যায় যে বেগের বৃদ্ধি বাই কি হয়ে যায়? সময় হয়ে যায়। তো এখন করবো কি? আমরা ত্বরণকে প্রত্যেকটা পার্টকে সিম্বল দিয়ে লিখবো। ত্বরণ মানে কি? এ বলতে পারি। বেগের বৃদ্ধি কত পেয়েছি? v মাইনাস ইউ পেয়েছি। আর সময়টা কত হয়ে যায়? t হয়ে যায়। নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে, কোনাকুনি গুণ করো, তাহলে v মাইনাস ইউ ইকুয়াল টু কত পাচ্ছি? এটি পাচ্ছি। ইউ কে ডান দিকে নিয়ে চলে যাও, নিয়ে গেলে কত পাচ্ছি? v সমান ইউ প্লাস এটি বলতে পারি। v সমান কত হয়ে যাবে? ইউ প্লাস এটি হয়ে যাবে। ঠিক আছে? কোনো সমস্যা রয়েছে? নেই আশা করি। এই রেসপেক্টে আবার তোমরা দুটো গ্রাফ আঁকতে পারো। কিরকম বলো তো? একটা হচ্ছে দুটো করবো কি? ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো। আবার করবো কি? ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকবো। প্রথম কন্ডিশনে কি বললাম? যখন ইউ এর মানটা শূন্য হবে, আর যখন কি ইউ এর মানটা শূন্য হবে না। যখন ইউ এর মানটা শূন্য হবে না। ঠিক আছে? ব্যাপারটা মধ্যে ভাববার আছে। এটা এক্স অ্যাক্সিস যাবে কি ওয়াই অ্যাক্সিস বলতে পারি আমরা। কি বলেছি? ভি ভার্সেস টি। কি জানি আমরা? সময়ের সাপেক্ষে বেগটা পরিবর্তন হয়। তাই করবো কি আমরা? যার সাপেক্ষে মানটা পরিবর্তন এক্স এ রাখতে হয়, আর যেই মানটা পরিবর্তন ওয়াই রাখলাম। তাই তো? তাই ব্যাপারটা ভাববার বিষয় হলো যে প্রথম কি বলে? এর মানটা শূন্য। তাহলে কি বলতে পারি? প্রাথমিক কোনো বেগ নেই। ওকে? প্রাথমিক কোনো বেগ নেই। ওকে? আমি করবো কি? ত্বরণের একটা গ্রাফ বার করব। তো যত সময়টা যাবে, কন্ডিশনের মধ্যে বুঝবে, ত্বরণে কিন্তু গ্রাফটা আঁকছি আমি। তো ত্বরণ মানে কি? যত সময়টা যাবে বেগের মানটা কি বৃদ্ধি পেয়ে যাবে। এর মানে কি বলতে পারি? যত সময়টা যাবে বেগটা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলে যাবে। অর্থাৎ এইরকম গ্রাফটা দেখতে হবে বলতে পারি। কিন্তু এইটা কিরকম দেখতে হবে? ভি ভার্সেস টি। এটা কি এক্স অ্যাক্সিস, এটা কি ওয়াই অ্যাক্সিস। করলাম কি? এই বরাবর টাইমটা বসালাম। এখানে কি বেগটা কত? ভি আছে, পুট করলাম। ঠিক আছে?
কিন্তু প্রাথমিকে শূন্য নেই। প্রাথমিক থাকা মানে বলতে পারি যে শূন্য থেকে শুরু হবে না, তো কোনো একটা মান থাকবে, তার নাম কি বলতে পারি, তার নাম হলো যে প্রাথমিক বেগ ইউ। আর তারপরে যত সময়টা যাবে কি হবে, বেগের মানটা বৃদ্ধি পেয়ে চলে যাবে। আর প্রকৃতি কেমন হয়েছে, এটা কি মূল বিন্দু থেকে সরলরেখা হয়েছে, এটা কেমন হয়েছে, সরলরৈখিক হয়ে গেছে। এই দুটো কনসেপ্ট মনে রাখবে। কেমন, এই সমীকরণ রেসপেক্টে এই ফিগারটা আমরা আঁকতে পারি। 2 নম্বরটা হলো 3 নম্বরটা হার গতি সমীকরণ। ওকে, সেটা হলো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। কি বললাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে সেম লিখতে হবে। কি লিখতে হবে যে ধরি কোন একটি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং বস্তুটি সমবেগে চলার পর টি সময়ে বা সমবেগে টি সময় চলার পর বেগের মানটা কত হয়ে গেল, ভি হয়ে গেল। লিখছিলাম আর তো কি বললাম, কোন একটি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং টি সময় ধরে সমবেগে চলার পর বেগের মানটা হয়ে গেল ভি। মোট দূরত্ব অতিক্রম করেছে বা মোট সরণ হয়েছে এস। যা প্রত্যেকটা ওয়ার্ড বলে দিয়েছি আমি, ঠিক আছে। কি প্রমাণ করতে বলেছে, এই প্রমাণটা করতে বলেছে, রাইট। দেখা যাক প্রমাণটা। আমি ওয়ার্ডটা কি বললাম, এখানে এই সমবেগ ওয়ার্ডটা ইউজ করলাম। আচ্ছা দেখো প্রমাণটা আমি কিভাবে পড়াচ্ছি। তো ফার্স্ট কি ধরতে আমাকে, আমরা ধরি কোনো বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে টি সময় ধরে সমবেগে চলার পর অন্তিম বেগ হলো কত, ইউ, ভি। অন্তিম বেগ ভি হয়েছে এবং বস্তুর মোট সরণ, কত লিখবো, এস। ওকে, লিখতে পারি আমরা, বলতে পারি যে বেগে কি সমবেগ আছে, সমবেগ মানে কি বেগে সামান্য পরিবর্তন হবে, তাই তো, এটা বলতে পারি আমরা। যখন বেগে সামান্য পরিবর্তন হবে কি করতে হয় জানো, তখন গড় বেগ বার করতে হয়। এবার জানতে আমাদের কি হবে যে গড় ব্যাপারটা কি জানিস, যেমন ধরে নাও আমার বয়স 26, অন্য একজনের বয়স 20, অন্য একজন, ধরে একজনের বয়স 26 বললাম, অপরজন বললাম 20, অন্য একজন বললাম ধরলাম 13 বললাম, তাহলে আমাদের গড় বয়স কত হবে। গড় বয়স কিভাবে করতে হয়, সমস্ত মানকে প্লাস করতে হয়, আর যতগুলো মানকে প্লাস করব ততগুলো সংখ্যাতে ভাগ করে দেবো। 1, 2, 3, তো 3 ভাগ করে দিলাম আমরা। এরকম ভাবেই গড় মানটা বার করতে হয়। তো এখানে গড়টা কেন অ্যাপ্লাই করবো, বস্তুটি সমবেগে গেছে, খুব একটা বেগের মান পরিবর্তন হয় না, তাই করবো কি, এখানে আমরা গড় বেগ বার করবো, যে বস্তুটি গড় বেগ কত। গড় বেগ মানে কি বললাম, আগে বেগটা কত ইউ আছে, পরে বেগটা কত ভি হয়ে গেছে, বাই কত 2 কেন করলাম, দুটো মানকে ব্যালেন্স করেছি বলে। আমার বেগ মানে কি হয়ে যায়, বেগ মানে বলতে পারি আমরা যে সরণ বাই কত সময়, বলতে পারি ইকুয়াল টু কত ইউ আছে প্লাস পুরো ইকুয়েশনের মধ্যে কোথাও কি ভি আছে নাকি নেই, তাই করবো কি আমরা ভি এর মানটা পাল্টাবো। একটু আগে কি পড়েছি আমরা, ভি সমান ইউ প্লাস এটি পড়েছি, এবার করবো কি আমরা সেই মানটা ভি জায়গাতে পুট করে দেবো। ভি কত আছে, ইউ প্লাস এটি আছে, বাই কত আছে 2 পুট করতে পারি, বা সরণ কি দিয়ে লিখতে হয়, এস দিয়ে লিখতে হয়, আর সময় কত টি বলতে পারি, ইকুয়াল টু ইউ প্লাস ইউ করলে কত 2u প্লাস কত আছে 80 বাই কত আছে 2। তো देयरफॉर কি বলতে পারি আমরা, s বাই t ইকুয়াল টু 2 ভাগ আছে, করব কি আমরা একবার u কে ভাগ করব, প্লাস কত করব একবার 80 কে ভাগ করব, ঠিক আছে, 2 কেটে গেল, কোণাকুণি গুণ করো, s ইকুয়াল টু কত পাচ্ছি, ভাগে আছে গুণ হয়ে যাবে, তো কত t ইনটু কত বসে আছে u প্লাস 80 বাই কত 2 পড়ে আছে, তো কত পাচ্ছি এখান থেকে u ইনটু t করলে কত ut পাচ্ছি, প্লাস কত t গুণ t মানে a বসে আছে, আর t গুণ t মানে t স্কয়ার বাই কত বসে আছে 2 বসে আছে, is equal to কত পেলাম ut প্লাস 80 স্কয়ার বাই 2 পেয়েছি। এটা মানেও যা, এটাও লিখতে পারি আমরা, সুতরাং is equal to কত ut প্লাস এই বাইরে লেখাও যা, বা বাই দিয়ে পাশে রাখা একই জিনিস, কেমন, যে হাফ ইনটু কত বসে আছে a t স্কয়ার বসে আছে, কত বসে আছে হাফ ইনটু a t স্কয়ার বসে আছে। ওকে, এটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা।
গতি সমীকরণ কি শিখবো আমরা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে সেম কি লিখবো আমরা? যে সমস্ত ওয়ার্ড ইউজ করেছিলাম লিখতে হবে, ঠিক আছে? কি লিখবো? ধরি একটি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং টি সময় ধরে চলার পর বস্তুর বেগের মানটা হয়েছে ভি। এক্ষেত্রে মোট সরণ হচ্ছে এস এবং ত্বরণ এ হচ্ছে ত্বরণের পরিমাণ। একদম নিজের ভাষায়। সায়েন্স মানে কি বলো তো? তুমি নিজে যেটুকু শিখতে পেরেছো সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, ঠিক আছে? নিজের ভাষায় অ্যাপ্লাই করে প্রমাণটা মধ্যে দেখাতে পারো। তা আমরা জানি যে প্রথম কি ফর্মুলা শিখেছি আমরা? ফার্স্ট ফর্মুলাটা ভি সমান ইউ প্লাস এটি। এর সাথে এই ফর্ম অনেকটা কিন্তু মিল আছে। এর বাঁ দিকে ভি, এর বাঁ দিকে ভি, এর ডান দিকে ইউ, ডান দিকে ইউ, মিলেছে। বাকি পার্টটা অবশ্যই মিলে নেই। ফার্স্ট কি করতে আমাকে হবে? দেখো, ভি স্কোয়ারিং করতে বলেছে। তো ভি স্কোয়ারটা তখনই পাবো আমরা যখন উভয় দিকে বর্গ করবো আমরা। তাই করবো কি আমরা? উভয় দিকে বর্গ করবো, যেহেতু ভি স্কোয়ার প্রমাণের মধ্যে বার করতে বলেছে। তো উভয় দিকে বর্গ করে পাই। আর কত পাচ্ছি? বাঁ দিকে ভি স্কোয়ার পড়ে আছে ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। ভি স্কোয়ার ইকুয়াল টু এর কার সূত্র পড়েছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। অনেকে কি করে জানো? এটা মানে করে যায় যে ইউ স্কোয়ার একবার হয়ে গেল, আর কি এর মাথায় একবার স্কোয়ার হয়ে গেল, টি এর মাথায় স্কোয়ারটা হয়ে গেল। কখনোই কিন্তু এটা হবে না। আর প্লাসে যখন মানটা থাকবে তো কি করতে হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, তাই তো? ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত হয়ে যায়? বি স্কোয়ার। তো মানটা বসাও দেখে এখানে এ কত আছে? ইউ স্কোয়ার, বি কত আছে? এটি, তো 2ab, তো 2a মানে ইউ, বি মানে কত? এটি, প্লাস কত হয়ে যায়? বি স্কোয়ার মানে কত আছে? এটি, তার হোল স্কোয়ার বসে গেল। ইকুয়েশনে কত হলো? ইউ স্কোয়ার প্লাস কত? 2u এটি প্লাস কত বসে আছে? মানটা গুণে আছে, গুণে থাকা মানে কি একবার এর মাথায় স্কোয়ারটা চেপে গেল আর কি টি এর মাথায় স্কোয়ারটা চেপে গেল, তাই তো? এবার খেয়াল করো, বাঁ দিকে ভি স্কোয়ারটা যেমন তেমনই রাখলাম, ইউ স্কোয়ারটাও দেখো মিলে গেছে। দেন করলাম কি? আমি এই পার্ট থেকে 2a পার্টটা কমন নিলাম। কি কমন নিলাম? 2a। তো যখন 2a পার্টটা কমন নিলে এখানে কত বসে আছে? ইউটি বসে আছে বলতে পারি, প্লাস অনেকে ভাবছো মনে মনে যে স্যার কি ভুলভাল কি করছে, যে এর মধ্যে কোথাও 2 নেই, স্যার 2 কমন নিতে পারে কিভাবে? অবশ্যই পারা যায়। কিভাবে ব্যাপারটা? আলটিমেটলি 2 দিয়ে কমন নিয়ে মানে কি জানো? 2 দিয়ে কমন নিয়ে মানে হলো যে প্রত্যেকটা মানকে 2 দিয়ে ভাগ করা। সেই কারণে কি হয়, যখন 2টা কমন নিই তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 1 2, তো কিছু নেই মানে দেখো 1ই কিন্তু পড়ে আছে। ওকে, এখানে সেম। তো কিছু নেই মানে কত হয়ে যায়? মানটা ভাগ হয়ে যাবে। ভাগ মানে কত? 1/2। আর একটা এ কে কমন নিয়ে নিয়েছি, দেখবো তো একটা এ বসে আছে আর কত? টি স্কোয়ার পড়ে আছে। ব্যাপারটা বুঝতে পারলে? তা কি বললাম, যখন কোনো মান কমন নেওয়া হয় তো কমন নেওয়া মানে আলটিমেটলি সেই মানটাতে ভাগ করতে হয়। তো 2u টা কমন নিলাম, 2a টা কমন নিয়েছি, ইউটি পড়ে আছে, প্লাস 2 না থাকার জন্য 2 দিয়ে ভাগ করলাম, একটা এটি স্কোয়ার পড়ে আছে। এরকম কেন করলাম? একটু আগে কি শিখেছি আমরা যে এস ইকুয়াল টু কত হয়ে যায়? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হয়ে যায়। এটা কি শিখেছি? সেকেন্ড থার্ডটা শিখেছি আমরা। এই পুরোটা যা খেয়াল করে দেখো ম্যাচ করে গেছে। তো ম্যাচ করে যা আমরা বলতে পারি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস 2a। এই পুরোটা আমরা কত পেয়েছি? এস পেয়েছি। বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা 4 নম্বর গতি সমীকরণ। ওকে, তো আজ এই পর্যন্তই থাক। পরের দিন একই প্রমাণ করাবো আমরা জ্যামিতিক পদ্ধতির সাহায্যে, প্লাস পড়াবো আমরা নিউটনস লজ অফ মোশন। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পাশে থেকো, কারণ তোমরা যত পরিমাণে ইন্সপায়ার হতে পারবে তত আমি চাইবো নিজেকে আরও ডেভেলপমেন্ট করার। ঠিক আছে? তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করতে বলবে না, আর প্রচণ্ড পরিমাণে শেয়ার করো। ঠিক আছে? থ্যাংক ইউ।